প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। বিধানসভায় পাস 2 পুরসভার সংশোধনী বিল। প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর। 5 লাখ অবধি ফ্রি চিকিৎসা। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কারা পাবেন, আবেদন পদ্ধতি জানুন। বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনীল, গুরুদায়িত্বে তৃণমূলের 4 বিধায়কও। 17 আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা। ঝাড়াই বাছাই পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। কিছু না করে কোটি কোটি টাকা শিখিয়েছেন মমতা। কেষ্টটুলুদের গুপ্তধন নিয়ে খোঁচা দিলীপের। মমতা জমানাই ইস্যু সমস্ত ওবিসি বি সার্টিফিকেট বাতিল, রায় কলকাতা হাইকোর্টের। স্পিকার পদক্ষেপ না করলে সুপ্রিম কোর্টে যাবে দলত্যাগী সাংসদ ইস্যুতে দিল্লিতে সরব অভিষেক। বদলের বাংলায় বিজেপি সরকারের 100 দিন, আসতে পারেন শাহ, রয়েছে একাধিক কর্মসূচি। তৃণমূল জমানায় গ্রন্থাগারিক নিয়োগেও দুর্নীতি, কেউ ছাড়া পাবে না, হুঁশিয়ারি মন্ত্রীর। রাস্তা, পানীয় জল আর নিকাশির জন্য হাওড়ায় মাস্টার প্ল্যান, বিধানসভায় জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, অনন্ত বিতর্কে ইতি টেনে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। স্কুল সার্ভিস কমিশনে বড় চমক, পর্ষদের নতুন সদস্যের তালিকায় রামকৃষ্ণ মিশনের 3 মহারাজ। চাকরির পরীক্ষায় আনা হচ্ছে নতুন প্রযুক্তি, ওএমআর সিটের কার্বন কপি পাবেন পরীক্ষার্থীরা, জানালো এসএসসি। নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, অনন্ত বিতর্কে ইতি টেনে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রীর। হুজুগ বলেছিল তৃণমূল, অভয়াকাণ্ডে 2 বছর পর ফের 14 আগস্ট রাত দখলের ডাক অগ্নিমিত্রার। উচ্ছেদ অভিযানে বড় সাফল্য, রাজ্য পুলিশের সহযোগিতায় কলকাতা বন্দরের 15.56 একর জমির উদ্ধার। যন্তর মন্তরে শেষ নয়, দ্রুত সিজন 2 দেখবে দেশ, জানালেন দীপকে। আরও বড় আন্দোলনের সলতে পাকাচ্ছে সিজেপি। অরুণাচলে চীনা অনুপ্রবেশের দাবি ওড়ালো ভারতীয় সেনা, সাবপোস্ট সম্পূর্ণ সুরক্ষিত, স্পষ্ট বার্তা দিল্লির। পশ্চিমাঞ্চলের উন্নয়নে নজিরবিহীন বরাদ্দ, 1610 কোটি টাকার প্রকল্পে জোর শুভেন্দু সরকারের। কলকাতায় পরিষেবায় দেরি, চেন্নাইয়ে জরুরি অবতরণ, একই দিনে 2 সংস্থার বিমান বিভ্রাটে ভোগান্তি যাত্রীদের। রায় পছন্দ না হওয়ায় বিচারপতিকে অশালীন মন্তব্য, আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের। দীনদয়াল স্পর্শ যোজনায় স্কুল পড়ুয়াদের জন্য বার্ষিক 6000 টাকা বৃত্তি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, 15 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির লাল সতর্কতা। স্পিকারকে না জানিয়ে নিলম্বিত, অবশেষে সাসপেনশন উঠে গেল বিধানসভার মার্শালের। 5 বছরে 100 কোটির মালিক দেবরাজ, তথ্য পেল ইডি, চাপ বাড়ল ধৃত তৃণমূল নেতার। দুদিনে উলুবেড়িয়া পুরসভার 19 কাউন্সিলরের পদত্যাগ, ভেঙে চুরমার আরও এক পুরো বোর্ড। কন্টেনার ভর্তি আস্ত জাহাজ উঠে পড়ল রাস্তায়, হুলস্থুল ডায়মন্ড হারবারের নূরপুরে। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, সাইবার সেলকে নির্দেশ, গ্রেপ্তারির ইঙ্গিত। গেরুয়া থেকে সাদা হয়ে ফের গেরুয়া, একাডেমি অফ ফাইন আর্টস, রুদ্রনীল বললেন রাজনীতিকরণ চাই না। বেহাল রাস্তা, ভারী বৃষ্টিতে দুর্ভোগ গাড়ি বাইক চালকদের, সমাধানে 18 কোটি বরাদ্দ রাজ্যের। ইউপিএসসির আদলে সংস্কার পিএসসিতে, পুরসভা এবং সমবায়ের নিয়োগেও এক ছাতার তলায়, দ্রুত ফল প্রকাশের নির্দেশ রাজ্যের। 475 কিলোমিটার পেরিয়ে গেমতুতো বন্ধুদের দেখতে এসে বিপদ, গঙ্গারামপুরে লজে পাকড়াও 3 নাবালক। রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর 242টি গাড়ি, বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা পাথর সম্রাটের। মারাঠি না জানলে বাতিল ড্রাইভিং লাইসেন্স, মহারাষ্ট্রের নয়া আইনে বিপাকে ভিন রাজ্যের অটো ট্যাক্সি চালকরা। বাড়িতে উদ্ধার নগদ মামলায় ধাক্কা, তদন্তে দোষী প্রমাণিত দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মা। স্পিকারকে চিঠি অমিত শাহের, নিট ইস্যুতে সংসদে টানা আলোচনার প্রস্তাবে রাজি স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দাবিকে মান্যতা দিয়ে সংসদে জবাব দিতে প্রস্তুত শাহ, আগ্রহ নেই প্রত্যাখ্যান রাহুলের। আসন পুনর্বিন্যাস হতে দেব না, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের। হুকে দিল্লি উড়ান বিভ্রাট, ককপিটের মেঝেতে বসেছিলেন পাইলট, পার্টি করেন লে ওভারে।
আরসোলা থেকে মেয়াদ উত্তীর্ণ খাবার, বেঙ্গালুরুতে সিল জেপ্টোর গুদাম, মুম্বইয়ে সাসপেন্ড ব্লিঙ্গিট। এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভায় পেশ করা হলো কলকাতা এবং হাওড়া পুরসভা সংশোধনী বিল। বিধানসভার এই অধিবেশনে রাজ্য সরকারের তরফে একাধিক বড় ঘোষণা করা হয়। একদিকে যেমন পুরসভা সংক্রান্ত সংশোধনী বিল পাশ হলো, তেমনি অন্যদিকে অসমের বন্যা দুর্গতদের জন্য আর্থিক সাহায্য এবং প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি ও সেবা কেন্দ্র চালুর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় পুরসভা সংক্রান্ত দুটি পৃথক বিল আনা হয় বিধানসভায়। সেই দুই বিল ধ্বনি ভোটে পাশ করা হয়। এই বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, বিধি বা নিয়ম সরিয়ে কোনো বিল পাশ করানো হচ্ছে না। এদিন কলকাতা কর্পোরেশনের আসন সংখ্যা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুরসভার নিজস্ব আইন রয়েছে। ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে। ড্রাফট নোটিফিকেশন প্রকাশিত হলে তা নিয়ে 60 দিন সময় পাওয়া যাবে। এই প্রক্রিয়ায় দুটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে। প্রথমটি ড্রাফট প্রকাশের আগে এবং দ্বিতীয়টি ফাইনাল তালিকা বেরোনোর আগে। বিধানসভায় দাঁড়িয়ে আসামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অসমের বন্যায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে প্রচুর বাংলা ভাষাভাষী মানুষ বাস করেন। এই বিপদের দিনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অসমের বন্যা দুর্গতদের জন্য 10 কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়। প্রাক্তন বিধায়কদের আর্থিক সুরক্ষা ও সম্মান জানাতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিগত সরকারের আমলে এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সততার সঙ্গে কাজ করা বহু প্রবীণ প্রাক্তন বিধায়ককে তিনি দেখেছেন। মহিষাদলের প্রাক্তন বিধায়ক দীনবন্ধু মণ্ডল কিংবা বাসন্তীর প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করদের কথা স্মরণ করে তিনি জানান, বর্ষিয়ান প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারের কিছু দায়িত্ব রয়েছে। সেই কথা মাথায় রেখেই প্রাক্তন বিধায়কদের মাসিক চিকিৎসা ভাতা 6,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করার প্রস্তাব দেন তিনি। বর্তমান বিধায়কদের কাজের সুবিধার্থে এবং সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে সেবা কেন্দ্র চালুর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে শাসক দলের শতাধিক বিধায়ক এই কেন্দ্র চালু করেছেন বলেও জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, যদি কোনো বিধায়ক এই ধরনের সেবা কেন্দ্র তৈরি করতে চান, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী দুটি আবেদন রয়েছে। তিনি জানিয়েছেন, এই সেবা কেন্দ্রগুলির নাম রাখতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। কেন্দ্রে নেতাজি ধুতি পাঞ্জাবি পরিহিত ছবি টাঙাতে হবে। এই দুটি শর্ত পূরণ করলে সংশ্লিষ্ট বিধায়করা কেন্দ্রটি পরিচালনার জন্য প্রতি মাসে 30,000 টাকা করে অনুদান পাবেন বলেও জানিয়েছেন তিনি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। তবে এমন অনেকে আছেন যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাদের চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এনেছে রাজ্য সরকার। আয়ুষ্মান ভারতের মতো এই প্রকল্পেও বছরে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, আবেদন পদ্ধতি কি জেনে নেওয়া যাক। যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিক উপভোক্তারাই পান তা নিশ্চিত করতে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। এই প্রকল্পের যাবতীয় যোগ্যতা মান পূরণ করলেই এই স্কিমের সুবিধা পাওয়া যাবে। সরকার জানিয়েছে, যেসব পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম 2008-এর অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা, 1954 সালে CGHS এর অধীন থাকা অবসরপ্রাপ্ত কর্মরত কর্মীরা এবং 1948 সালের এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স আইনের অধীনস্থ কর্মীরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। এছাড়া কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত বা পুরসভা, সংবিধিবদ্ধ নিগম, ট্রাস্ট বা বোর্ডের নিজস্ব কোনো গোষ্ঠী, স্বাস্থ্য বীমার অধীন থাকা অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মীরা, কেন্দ্র রাজ্য আধা সরকারি সংস্থার নিয়মিত চিকিৎসা ভাতা পাওয়া কর্মী ও পেনশনভোগীরা, SIR প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তিরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। তবে ট্রাইব্যুনালে নাম বিচারাধীন থাকলে আবেদন জানানো যাবে। পাশাপাশি 70 বছরের বেশি প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন, কারণ তারা আয়ুষ্মান ভারত যোজনা পাবেন। জানা গিয়েছে, আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https:/beneficiary.nha.gov.in/ গিয়েই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় আবেদন করা হচ্ছে। পাশাপাশি অফলাইনেও আবেদন জানানো হচ্ছে, যার জন্য পরিবারের প্রত্যেক সদস্যের আধার নম্বর, খাদ্যসাথী ডিজিটাল রেশন কার্ড এবং পরিবারের বার্ষিক আয় 8 লক্ষের কম এই মর্মে একটি স্বঘোষিত ইনকাম সার্টিফিকেট লাগছে।
ছাব্বিশের বিধানসভায় শভুম শিবপুরের ঘাসফুলের বাগানে পদ্ম ফুটিয়ে প্রথমবার বিধায়ক হয়েছেন। তারপর থেকেই সিনে ইন্ডাস্ট্রি কর্মসংস্কৃতির উন্নয়নে অ্যাকশনে নেমে পড়েছেন নেতা অভিনেতা। এবার বিধানসভায় আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রুদ্রনীল ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভা তথ্য ও সংস্কৃতি বিষয়ক ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তিনি। 2026-27 সালের জন্য গঠিত এই কমিটির চেয়ারম্যান হিসেবে রুদ্রনীল ঘোষের নাম উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে বিধানসভা সচিবালয়ের তরফে। বিধানসভার প্ল্যান্টিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে নবগঠিত সমস্ত কমিটির চেয়ারম্যান এবং চেয়ারপারসনদের সঙ্গে বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। নতুন দায়িত্ব পাওয়ার পরই এদিন সেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বিজেপির তারকা বিধায়ক, যেখানে কমিটির সদস্যদের কাজের ধরন, দায়িত্ব এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়। ফলত আগামীতে তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে বিধানসভার কমিটির কার্যকলাপ রুদ্রনীলের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, সংশ্লিষ্ট কমিটি যাতে নির্দিষ্ট নিয়মাবলী মেনে কাজ করতে পারে সে বিষয়ে প্রত্যেক চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশাবলী দেওয়া হবে। এহেন গুরুদায়িত্ব পেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন শিবপুরের তারকা বিধায়ক। বিধানসভার প্ল্যান্টিনাম জুবিলি বিল্ডিংয়ের কনফারেন্স রুমে নবগঠিত সমস্ত কমিটির চেয়ারম্যান এবং চেয়ারপারসনদের সঙ্গে বৈঠক করেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। নতুন দায়িত্ব পাওয়ার পরই এদিন সেই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বিজেপির তারকা বিধায়ক, যেখানে কমিটির সদস্যদের কাজের ধরন, দায়িত্ব এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়। ফলত আগামীতে তথ্য ও সংস্কৃতি বিষয়ক, ক্রীড়া এবং যুব পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে বিধানসভার কমিটির কার্যকলাপে রুদ্রনীলের ভূমিকা যে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, সংশ্লিষ্ট কমিটি যাতে নির্দিষ্ট নিয়মাবলী মেনে কাজ করতে পারে সে বিষয়ে প্রত্যেক চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশাবলী দেওয়া হবে। এহেন গুরুদায়িত্ব পেয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছে শিবপুরের তারকা বিধায়ক। 17 আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। ফের একবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, অন্তিম পর্যায়ের ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। পূর্বের ঘোষণা মতো 17 আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে টাকা। মুখ্যমন্ত্রী আরও জানান, অগ্রাধিকারের ভিত্তিতে সব যোগ্য মহিলারাই এই যোজনা টাকা পাবে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের অন্নপূর্ণা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যেই জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে 1,19 লক্ষ মহিলা পেয়েছেন টাকা। চলতি মাসে উপভোক্তার সংখ্যাটা বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বিগত তৃণমূল সরকারকে কটাক্ষ করেন। তার প্রশ্ন, আগে সরকার 500 টাকা দিতে ক মাস লাগিয়েছিল? মনে আছে, 9 মাস লাগিয়েছিল। প্রতি মাসেই ভেরিফিকেশন চলত। আমরা যোগ্য লোককে অন্নপূর্ণার টাকা দিয়ে দেব। মুখ্যমন্ত্রী আরও বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলারা টাকা পাবেন। এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। অর্থ দপ্তর জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করবে। যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে তাদের প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তৃণমূল জমানা শেষ হতেই একের পর এক নেতাদের গুপ্তধন প্রকাশ্যে আসছে। কম বেশি বেশিরভাগেরই কয়েকশো কোটি টাকার সম্পত্তি। গতকাল এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। বললেন, বাংলায় কিছু না করেও কোটি কোটি টাকার সম্পত্তি করা যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। প্রশ্ন তুললেন অনুব্রত মণ্ডল তথা কেষ্ট সম্পত্তি নিয়েও। 2022 সালে বাংলার মানুষ দেখেছিল মন্ত্রীর বান্ধবীর বাড়িতে টাকার পাহাড়। তারপর জেলে যেতেও হয়েছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীকে। পালাবদলের পর অর্থাৎ গত কয়েক মাসে একাধিক নেতার বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তার মধ্যে রয়েছেন মিনার মণ্ডল, টুলু মণ্ডলরা। বুধবার প্রাতঃভ্রমণে গিয়ে তৃণমূল নেতাদের পাহাড় প্রমাণ সম্পত্তি নিয়েই মুখ খুললেন দিলীপ। তিনি বলেন, বাংলার মানুষের এত সম্পত্তি কেউ কোনোদিনও দেখেছেন? আমরা এতদিন জানতাম বড়লোক মানে ব্যবসায়ী, মারোয়ারিরা, কিন্তু এদের তো দেখছি সবারই কোটি কোটি টাকা। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন যে কিছু না করেও বড়লোক হওয়া যায়। এরপর কেষ্ট প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, ওই যে কেষ্ট মণ্ডল কোনোদিন কোনো পদেও ছিল না, তার নাকি 550 কোটির সম্পত্তি কিভাবে হলো? উল্লেখ্য, গত 31 জুলাই টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির খতিয়ান দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা ছিল টুলুর। এছাড়াও নগদ পাওয়া গিয়েছে 53 লক্ষ টাকা। রয়েছে 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো এবং 63 গ্রাম প্ল্যাটিনাম, 83টি ট্রাক ও ডাম্পার, BMW, অডি মিলিয়ে মোট 242টি গাড়ি রয়েছে।
শুভেন্দু আরও জানান, টুলুর মোট 21টি সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং, 2টি ক্রাশার। সব মিলিয়ে কয়েকশো কোটি টাকার সম্পত্তির মালিক তিনি। ইতিমধ্যে পাহাড় প্রমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। টুলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। তার ম্যানেজার মিনার মণ্ডলকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে নগদ উদ্ধার হয়েছিল 28.5 কোটি টাকা। মমতা জমানায় ইস্যু করা সব ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট বাতিল করল কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। এই রায়ের ফলে রাজ্যে ওবিসি 2টি ক্যাটাগরি থাকলো না, শুধুমাত্র একটি ওবিসি ক্যাটাগরি থাকলো। ওবিসি শংসাপত্র সংক্রান্ত জট দীর্ঘদিনের। 2010 সালের পর থেকে ইস্যু হওয়া শংসাপত্রগুলি নিয়ে একাধিক অভিযোগ ছিল। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হয়ে সেই মামলা ফিরে আসে কলকাতা হাইকোর্টে। গতকাল সেই শুনানিতেই 2010 সালের পর ইস্যু হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় এসে ওবিসি এ ও ওবিসি বি ক্যাটাগরি তুলে দিয়েছে। তারা ওবিসিতে একটি ক্যাটাগরি রেখেছে। এবার মমতা সরকারের জারি করা সব ওবিসি এ ও ওবিসি বি সার্টিফিকেট বাতিল করায় একটি ক্যাটাগরি থাকলো। যাদের কাছে এই শংসাপত্র আছে তারা সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে। 2011 সালে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওবিসি এ ও ওবিসি বি 2টি ক্যাটাগরি তৈরি করে। তা নিয়েও বিস্তর জলঘোলা হয়। একটি বিশেষ শ্রেণীকে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে। মমতা জমানার শেষের দিকে হাইকোর্টে বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ সেই সার্টিফিকেটগুলো বাতিল করে। তৃণমূল সরকার সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টে মামলা উঠলে শীর্ষ আদালত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এরই মধ্যে বাংলার বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পট পরিবর্তন হয়। ক্ষমতায় আসে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তারা সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলা তুলে নেয়। সুপ্রিম কোর্ট বিচারপতি মান্থার নেতৃত্বে বিশেষ বেঞ্চ গঠন করে ওবিসি মামলা শুনানির কথা বলে। সেই শুনানিতে এবার 2010 সালের পর জারি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। দল থেকে সাংসদদের নিয়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষায় আর অনির্দিষ্টকালে বসে থাকতে নারাজ তৃণমূল। গতকাল লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে সেই বক্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, একাধিক দলত্যাগী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের নতুন রাজনৈতিক পরিচয় স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দীর্ঘ টানাপোড়েন চলছে। দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হলে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিষেকের নেতৃত্বে গতকাল স্পিকারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ সহ দলের প্রতিনিধিরা। বৈঠকের পর অভিষেক জানান, গত 22-23 জুলাইও তৃণমূলের একটি প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করেছিল। তারপর প্রায় 20 দিন কেটে গেলেও কোনো সিদ্ধান্ত হয়নি। কালীঘাট তৃণমূলের দাবি, দলের একাধিক সাংসদ বর্তমানে নিজেদের এনসিপিআই এর সাংসদ হিসেবে পরিচয় দিয়েছেন, কিন্তু লোকসভায় তাঁদের নামের পাশে এখনও এআইটিসি লেখা। বিষয়টি নিয়ে স্পিকারের ভূমিকা প্রসঙ্গে প্রশ্ন থেকে যাচ্ছে। অভিষেকের বক্তব্য, সংশ্লিষ্ট সাংসদরা তৃণমূলের প্রতীক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে নির্বাচিত হয়েছেন। পরে তাঁরা অন্য রাজনৈতিক পরিচয়ের দাবি করছেন, ফলে তাঁদের অবস্থান স্পষ্ট করা দায়িত্ব স্পিকারের। এখানে শেষ নয়। দলত্যাগ বিরোধী আইন উল্লেখ করে তৃণমূলের দাবি, সংশ্লিষ্ট সাংসদদের বিরুদ্ধে ইতিমধ্যে প্রায় 20টি পৃথক ডিসকোয়ালিফিকেশন পিটিশন জমা পড়েছে। অভিষেকের অভিযোগ, গত জুনে আবেদন করা হলেও এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই তার বক্তব্য, সুপ্রিম কোর্টের একটি নির্দেশ অনুযায়ী দলত্যাগ সংক্রান্ত বিষয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে স্পিকারকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সময়সীমার মধ্যে সিদ্ধান্ত না হলে আদালতের হস্তক্ষেপ চাওয়া হবে। এখন স্পিকারের সামনে 2টি পথ, সংশ্লিষ্ট সাংসদদের এনসিপিআই হিসেবে স্বীকৃতি দেওয়া অথবা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। লোকসভায় ওই সাংসদদের বক্তব্যের সময় তাদের নামের পাশে এআইটিসি লেখা থাকা নিয়েও আপত্তি তুলেছেন অভিষেক। তার প্রশ্ন, তারা যদি নিজেদের অন্য দলের সাংসদ বলে দাবি করেন তাহলে সরকারি নথিতে এখনও তৃণমূলের পরিচয় কেন থাকবে? এছাড়াও বৈঠকে তোলা হয়েছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের বিষয়টি। অভিষেকের দাবি, বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হলেও এখনও কোনো পদক্ষেপ হয়নি। স্পিকার পরবর্তী অধিবেশনের আগে বিষয়গুলি দেখবেন বলে জানিয়েছেন। এখন নজর সেই সিদ্ধান্ত আদৌ আসে কিনা এবং না এলে তৃণমূল সত্যিই আদালতের পথে হাঁটে কিনা। গত 4 মে পরিবর্তনের সাক্ষী থেকেছে বাংলার মানুষ। গত 15 বছরে তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে প্রতিষ্ঠিত হয় বিজেপির সরকার। 1-2 করে বদলের বাংলা পেরোতে চলেছে 100 দিন। সে কথা মাথায় রেখেই এবার রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনের সফরে তার বাংলায় আসার কথা। শাহের এই সফরে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে জানা যাচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন সরকারের 100 দিন
পূর্ণ হচ্ছে আগামী 19 আগস্ট। এই বিষয়টি মাথায় রেখেই মূলত অমিত শাহের এই সফর। এই অনুযায়ী আগামী 20 আগস্ট কলকাতায় আসবেন অমিত শাহ। 21 এবং 22 তারিখ তার দলীয় ও সরকারি একাধিক কর্মসূচি থাকবে বলে সূত্রের খবর। এই সফরে রাজ্যের প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে অমিত শাহ বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সেই বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প ও প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হতে পারে। শুধু তাই নয়, নবান্নেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেতে পারেন বলে খবর। সেখানে প্রশাসনিক বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। ফলত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরে প্রশাসনিক বৈঠকগুলিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক রয়েছে। 3 দিনের এই সফরে শাহ এই বৈঠকে উপস্থিত থাকতে পারে বলে খবর। বলে রাখা প্রয়োজন, রাজ্যে ক্ষমতায় আসার পর দলের মধ্যে থাকা বেনজল বের করতে শুদ্ধকরণের পথে হাঁটছে বঙ্গ বিজেপি। নিচুতলার বড় অংশে তোলাবাজি এবং দলবিরোধী কাজকর্ম চলাই বিব্রত নেতৃত্বকে তা রুখতে বারবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিতে হচ্ছে। সাসপেন্ডের সংখ্যা ইতিমধ্যে ছড়িয়েছে 250-রও বেশি। দলবিরোধী অনৈতিক কার্যকলাপ করা হাতে নিয়ন্ত্রণ করার দায়িত্ব মূলত যাদের হাতে, সে জেলা সভাপতিরাও অনেকেই সেই কাজে ব্যর্থ। তাই এবার একেবারে জেলা স্তরেও দলের খোলন লচে বদলাতে বঙ্গ বিজেপি নেতৃত্ব চাইছে বলে খবর। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই 12 জনের বেশি জেলা সভাপতিকে সরানো হতে পারে বলে খবর। এহেন পরিস্থিতিতে বঙ্গ বিজেপির কোর কমিটির পাশাপাশি রাজ্য কমিটির বর্ধিত বৈঠক খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তৃণমূল জমানায় 15 বছরে মাত্র 550 জন গ্রন্থাগারিক নিয়োগ, তাতে দুর্নীতির অভিযোগ। বর্তমান গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ সাফ জানিয়েছেন, ফাইল খোলা হবে, দুর্নীতিতে যুক্ত কেউ ছাড় পাবে না, সব তদন্ত হবে। বিজেপি সরকার গ্রন্থাগার নিয়োগে স্বচ্ছতা আনতে লোকাল লাইব্রেরি অথরিটির ভূমিকা খর্ব করছে। গ্রন্থাগার দপ্তর সূত্রের খবর, নিয়োগ করা হবে এসএসসির মাধ্যমে। 2027 এপ্রিলের মধ্যেই 500 জন গ্রন্থাগারিককে নিয়োগ করা হবে। রাজ্যে 2467টি সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সাধারণ গ্রন্থাগারে অনুমোদিত 5520টি পদের মধ্যে 4100-এর অধিক পদ শূন্য। বহু জেলা গ্রন্থাগার আধিকারিকের পদ ও তাঁদের বদলের বাংলায় এসএসসির মাধ্যমে নিয়োগ। দপ্তরের পদ শূন্য থাকায় পরিষেবা কার্যত ভেঙে পড়েছে। প্রায় 1300টি গ্রন্থাগার আংশিক বা পূর্ণ সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছে। ফলে অমূল্য বই এবং সম্পদ নষ্ট হচ্ছে। একজন গ্রন্থাগারিক দুটি, কোনো ক্ষেত্রে 3টি বা 4টি গ্রন্থাগারের দায়িত্ব সামলাচ্ছেন। বিগত সরকারের আমলে গ্রন্থাগার বন্ধের কারণে এবং কোভিড সময়ের পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন সাধারণ গ্রন্থাগারে প্রায় 10 লক্ষ বই নষ্ট হয়েছে। উল্লেখ্য, তৃণমূল জমানায় 2021 সালে নির্বাচনের আগে মাত্র 738টি শূন্য পদে নিয়োগের অনুমোদন হয়েছিল। তবে 2025 সালে মাত্র 550টি পদে নিয়োগ হয়, তাতেও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সময়ই পুরুলিয়ার এক তৃণমূল নেতা এ নিয়ে সরব হয়েছিলেন। সম্প্রতি রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন ওরিয়েন্টাল লাইব্রেরি অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি প্রণব হাজরা বলেন, সাধারণ গ্রন্থাগারগুলিতে পরিষেবা সচল করতে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বিগত সরকারের আমলে নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার তদন্তের দাবিও করা হয়েছে। গ্রন্থাগার দপ্তর সূত্রের খবর, স্বচ্ছতা আনতে এবার এসএসসির মাধ্যমে নিয়োগ হবে। জেলায় জেলায় লোকাল লাইব্রেরি অথরিটির কমিটির সদস্যরা নিয়োগ প্রক্রিয়ায় থাকবেন না। গ্রন্থাগার মন্ত্রী বলেন, গ্রন্থাগারগুলিতে কর্মী সংকট মেটাতে প্রতি বছর নিয়োগ হবে। 1 বছরে সব গ্রন্থাগার সচল হবে। দুর্নীতি প্রসঙ্গে বলেন, সর্বত্র দুর্নীতি হয়েছে, বই কেনায় বইমেলায় দুর্নীতি হয়েছে, সবকিছু তদন্ত হবে। গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভায় বহুল চর্চিত হাওড়া পুরসভা সংশোধনী বিলের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও পূর্বতন শাসক দলের তৃণমূল কংগ্রেসের বিধায়কদের তীব্র ভাষায় আক্রমণ করেন। হাওড়ার দীর্ঘদিনের নাগরিক বিপর্যয় ও অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, পূর্ববর্তী সরকারের দূরদর্শিতার অভাবে আজ হাওড়াবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিধানসভায় বিল পাশের গুরুত্ব ব্যাখ্যা করে মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন যে কলকাতা ও হাওড়া উভয় শহরের ওয়ার্ড সীমানা এবং সংখ্যা পূর্ণ নির্ধারণ বা ডিলিমিটেশন করার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে দ্রুত সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। নিজ বক্তব্যে অগ্নিমিত্রা তৃণমূলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে বলেন, হাওড়ায় সামান্য বৃষ্টি হলে 2 থেকে 3 দিন জল জমে থাকে। ছোট ছোট বাড়ি ভেঙে কোনো নিয়ম না মেনে গাদা বেআইনি বহুতল তৈরি করা হয়েছে। আপনারা তখন ড্রেন কিংবা পানীয় জলের পাইপের কাজ কেন করেননি? বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে মন্ত্রী বলেন, আমরা হাওড়া
পুরসভার ভোট কবে হবে তা পার্টি অফিসে বসে ঠিক করব না, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। পাশাপাশি রাজ্য সরকারের চালু করা মুখোমুখি কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, মানুষ সরাসরি অভিযোগ জানাচ্ছেন এবং আমরা সঙ্গে সঙ্গে সমাধান করছি। আগে সরকারের পোর্টালগুলিতে কেবল অভিযোগ জমাই পড়ে থাকতো, কাজের কাজ কিছুই হতো না। অগ্নিমিত্রা পাল বিধানসভায় আশ্বাস দেন যে হাওড়ার ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার, পরিশ্রুত পানীয় জল সরবরাহ এবং স্থায়ী নিকাশি ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য রাজ্য সরকার বিশেষ এক মাস্টার প্ল্যান গ্রহণ করছে, যার মাধ্যমে খুব শীঘ্রই হাওড়াবাসীকে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে।